দেখো, আমরা লাস্ট ক্লাস হইতেছে 80 মেগা 328 এই মাইক্রো কন্ট্রোলারের ডিটেইলস দেখছিলাম। তো আজকে আমরা দেখবো হইতেছে বিভিন্ন ধরনের কমন যে মানে এমবেডেড সিস্টেম প্রজেক্টের জন্য যে পেরিফেরাল ডিভাইস যেগুলো ইউজ করে থাকি, বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস, সবকিছু তো আর একদিনে দেখা সম্ভব না। কিছু কমন জিনিসগুলা দেখার ট্রাই করছি। তো প্রথমে তো আমরা দেখবো হলো সেন্সর। ঠিক আছে, তো সেন্সর হইতেছে কি, অনেক ধরনের সেন্সরই বাজারে পাওয়া যায়। সেন্সরের মেইন কাজ হইতেছে কি যে তোমার এক্সটার্নাল যে এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে ওইটা সেন্স করে বা ওইটা মেজার করে তোমার একটা ভোল্টেজ বা ডাটা হচ্ছে তোমার মানে মাইক্রো কন্ট্রোলার কে বা এমবেডেড সিস্টেম যে ডিভাইস আছে, মাইক্রোপ্রসেসর মাইক্রো কন্ট্রোলার যাই থাকুক না কেন ওইটাকে পাঠাবে। তো সেন্সর আসলে বিভিন্ন ধরনের সেন্সর হইতে পারে। টেম্পারেচার মেজার করার জন্য টেম্পারেচার সেন্সর আছে, হিউমিডিটি মেজার করার জন্য হিউমিডিটি সেন্সর, ধরো লাইট বেশি না কম, ঠিক আছে, এটা জানার জন্য এম্বিয়েন্ট লাইট সেন্সর আছে। ঠিক আছে, আবার অপটিক্যাল সেন্সর আর একটা আছে যে তোমার লাইট আসতেছে কি না এটা বোঝার জন্য, হইলো ডার্ক না অন্ধকার, একদম এক্সাক্ট ডার্ক না অন্ধকার, শুধু এগুলো বোঝার জন্য ইউজ করা। আর এম্বিয়েন্ট লাইট লাইট সেন্সর হইলো ধরো হইতেছে তোমার আহ লাইটের ইন্টেন্সিটি কি পরিমাণ আছে ওটা আইডেন্টিফাই করতে ইউজ হয়। এরপরে ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা এটার জন্য ম্যাগনেটিক সেন্সর আছে। ঠিক আছে, প্রেসার মাপার জন্য প্রেসার সেন্সর আছে। প্রেসার আবার ধরো অ্যাটমসফিয়ারিক প্রেসার হইতে পারে, তো বা কোনো একটা চেম্বারের ভিতরে প্রেসার করতে, এগুলোর জন্য হইতে পারে। গ্যাসের হচ্ছে আইডেন্টিফাই করার জন্য গ্যাস সেন্সর আছে, ধরো এনভায়রনমেন্টে তোমার কি কি গ্যাস প্রেজেন্ট আছে এগুলো আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরো পার্টিকেল, যে সলিড পার্টিকেল যেগুলো বাতাসে উড়ে থাকে ধুলাবালু, ওইগুলো আইডেন্টিফাই করার জন্য পার্টিকেল সেন্সর আছে। ইউভি সেন্সর আছে ইউভি আইডেন্টিফাই করার জন্য। সিমিলারলি ধরো মাইক্রোফোন আছে এগুলো সাউন্ড আইডেন্টিফাই করার জন্য। এছাড়াও আরো শত শত ডিফারেন্ট টাইপের সেন্সর অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এইগুলো হইতেছে আর কি মোস্ট অফ দি কমন টাইপ অফ সেন্সর যেগুলো হইতেছে ইউজ হয়। তো প্রথমে আসি আমরা টেম্পারেচার সেন্সরে। তো টেম্পারেচার সেন্সর বেসিক্যালি কি, টেম্পারেচার মনিটর করার জন্য, টেম্পারেচার চেক করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তো টেম্পারেচার সেন্সর থার্মিস্টর দিয়ে করা যায়। ঠিক আছে, থার্মিস্টর বেসড সেন্সর আছে যেটা হলো, থার্মিস্টরে আমরা অলরেডি জানি হইতেছে তার হইতেছে রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার হইতেছে ইনভার্স একটা রিলেশনশিপ আছে। টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স কমে যায়, টেম্পারেচার কমলে তার রেজিস্ট্যান্স বাড়ে। তো আমরা যদি এরকম একটা থার্মিস্টরের সাথে একটা ফিক্সড রেজিস্টর হচ্ছে সিরিজে কানেক্ট করে দিই। ঠিক আছে, থার্মিস্টরে এনটা বিসিসি তে দিলাম আর রেজিস্টরে এনটা গ্রাউন্ডে দিলাম আর মাঝখান থেকে আউটপুট নিলাম। তো এই ক্ষেত্রে দেখা যাবে কি, তার টেম্পারেচার যখন কম হবে রেজিস্ট্যান্স হবে হাই, থার্মিস্টরের প্রসেসও আউটপুট ভোল্টেজ কি হবে, হাই। আর টেম্পারেচার যখন বেশি হবে তখন কি হবে, এই থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে, এজ এ রেজাল্ট তার একপ্রসে ভোল্টেজ ড্রপ কমে যাবে। তো 5 ভোল্ট 10 ভোল্টের একপ্রসে ভোল্টেজ ড্রপটা বেশি হবে, তো আউটপুটটা হবে কি বেশি। ধরো আমরা যদি এইখানে ধরো V0, ঠিক আছে, ভার্সেস টেম্পারেচার প্লট করি, তাহলে যত টেম্পারেচার বাড়বে R2 ভ্যালু হইতেছে কমবে। তো R5 এর একপ্রসে ভোল্টেজ কি হবে, বাড়বে। তো এরকম একটা রিলেশনশিপ আমরা দেখতে পাবো, টেম্পারেচার বাড়লে মিনোটার গুলো আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে, তো এইখানে যে থার্মিস্টরটা আছে এটা ধরো আইদার এনটিসি থার্মিস্টর হইতে পারে বা পিটিসি থার্মিস্টর হইতে পারে। তো আমি যে এক্সাম্পল নিয়ে ডিসকাস করলাম এটা হচ্ছে কি এনটিসি থার্মিস্টরের হিসাব নিকাশ। আর পিটিসি থার্মিস্টরের কিন্তু আবার ঠিক উল্টা, ফুললি উল্টা, টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্সটা বাড়বে। তো নর্মালি আমরা থার্মিস্টর বলতে মিন করি যখন, তখন আসলে এনটিসি থার্মিস্টরই মিন করে থাকি আমরা পারি। পিটিসি থার্মিস্টর মিন করি না। পিটিসি থার্মিস্টর মিন করলে স্পেসিফিক্যালি পিটিসি বলবো। আর কিছু যদি না বলি তাহলে বুঝতে হবে এটা এনটিসি থার্মিস্টর। ঠিক আছে, এরপরে দেখো আছে নেক্সট হলো, আচ্ছা ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, টেম্পারেচার সেন্সরের জন্য তো বাজারে আবার হচ্ছে ধরো স্পেসিফিক কিছু সেন্সর পাওয়া যায়, যেটা হচ্ছে মানে থার্মিস্টর একটু ক্যালকুলেশনের বিষয় আছে যে তোমার এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স কত ইউজ করছো, তো এক্সাক্ট টেম্পারেচার বাই করতে অনেক লম্বা ক্যালকুলেশন করা লাগে। তো এটা অ্যাভয়েড করার জন্য সিম্পলি টেম্পারেচার আমাদের ইজিলি মেজার করার জন্য আমরা LM35 নামে একটা সেন্সর পাওয়া যায় বাজারে। LM35 হইতেছে তোমার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল একটা
ঠিক আছে, ভোল্টেজ প্রোভাইড করে। ধরো টেম্পারেচার হলো 35 ভোল্ট, ঠিক আছে। তো এটা আমার যতটুকু খেয়াল আছে, সরি টেম্পারেচার 35 ভোল্ট, 35 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, ঠিক আছে, 10 মিলি ভোল্ট না 100 মিলি ভোল্ট। তো স্পেসিফিক্যালি অত টেম্পারেচারের জন্য এত ভোল্ট পাবো। তাহলে ভোল্টেজ মেজার করতে পারলে আমরা লাস্ট লেভে দেখছি যে ভোল্টেজ আমরা আরডিএনএ ইজিলি মেজার করতে পারি। তাহলে যদি তার ভোল্টেজ মেজার করতে পারি, আমি তো তার টেম্পারেচার ইজিলি বার করতে পারি। ঠিক আছে, টাইম থাকলে অতবার লেভে দেখাবো। আচ্ছা, নেক্সট দেখো আছে যে হিউমিডিটি সেন্সর। তো হিউমিডিটি সেন্সর মেনলি হচ্ছে কি আমাদের বাতাসে কি পরিমাণ ওয়াটার ভেপর বা হিউমিডিটি আছে ওইটা আইডেন্টিফাই করতে মানে ইউজ হয়। ঠিক আছে, ওইটা আমরা মেজার করি। তো হিউমিডিটি সেন্সর দেখতে মানে বুঝে এই যে দেখি এরকম একটা এনকেসিং থাকবে, একটা কেসিং এর ভিতরে থাকবে। তো কেসিংটা হলো জাস্ট হলো দিয়ে যায় হচ্ছে কি ওই ভিতরে যে সেন্সরটা আছে সেন্সরটা যাতে টাচ না করি। তো এই কেসিং এর ভিতরে তোমার এটা হলো গিয়ে পুরো বোর্ড সহ থাকতে পারে, অথবা জাস্ট তোমার ওই যে সেন্সরটা আলাদাও থাকতে পারে। তো মেইনলি হইতেছে এই সেন্সর গুলো আবার একটু ধরো ওই যে LM35 যেমন ইজি, ধরো ভোল্টেজ প্রপোর্শনাল টু দি ইয়ে দিয়ে দিতেছে কি বলে টেম্পারেচার দিয়ে দিতেছে। হিউমিডিটি সেন্সর নর্মালি এরকম থাকে। হিউমিডিটি সেন্সর গুলোতে হইতেছে হয়তো ডাটাটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক প্রোটোকলের মাধ্যমে পাঠায়, এনকোড করে পাঠায়। তো ওই প্রোটোকলে হচ্ছে কমিউনিকেশন করা লাগে। ঠিক আছে, তো ওইটাও আবার জানতে হবে কি প্রোটোকল ইউজ হচ্ছে, স্পেসিফিক প্রোটোকলের মাধ্যমে ডাটা নেওয়া যাবে। আর কোনো কোনো হিউমিডিটি সেন্সর থাকতে পারে যেটা হচ্ছে ডিরেক্ট ভোল্টেজও দিতে পারে, বাট এটা আসলে ওই যে প্রোটোকল গুলো মানে জানা লাগে। তো স্পেসিফিক ডিফারেন্স, এটা শুধু হিউমিডিটি সেন্সরের জন্য না, অন্যান্য যে কোনো সেন্সরের ক্ষেত্রে দেখা যায় কি তার স্পেসিফিক প্রোটোকল থাকে। ওই প্রোটোকলে হচ্ছে কমিউনিকেট না করলে আমি আসলে ডাটাটা রিড করতে পারবো না। ঠিক আছে, নেক্সট দেখো আছে এম্বিয়েন্ট লাইট সেন্সর। লাইটের অ্যামাউন্ট কতটুকু এটা জানার জন্য। তো এম্বিয়েন্ট লাইট সেন্সর বেসিক্যালি লাইট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে কিছু একটা ভেরি হবে। সেই কিছু একটা হইতে পারে রেজিস্ট্যান্স, সেই কিছু একটা হইতে পারে ভোল্টেজ, সেই কিছু একটা হইতে পারে কারেন্ট। ডিফারেন্ট টাইপ অফ এম্বিয়েন্ট লাইট সেন্সরে ডিফারেন্ট আউটপুট পাই, বাট যেটা এই আউটপুটটা প্রপোর্শনাল টু দি লাইট ইন্টেন্সিটি। রেজিস্টরের ক্ষেত্রে এলডিআর যেটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার সরি লাইট ইন্টেন্সিটি যত বেশি থাকবে তার রেজিস্ট্যান্স কি হবে তত কম থাকবে। লাইট ইন্টেন্সিটি যত কমবে তার রেজিস্ট্যান্স কি হবে তত বাড়বে। আবার যেমন ধরো সোলার প্যানেল যদি আমরা সেন্সর হিসেবে ইউজ করি, ঠিক আছে, সোলার প্যানেলে কি হবে, লাইট ইন্টেন্সিটি যত বেশি হবে ভোল্টেজ কারেন্ট তো বাড়বে। ঠিক আছে, আর লাইট ইন্টেন্সিটি কমে গেলে আর ভোল্টেজ কারেন্ট কমে যাবে। সেরকম আরেকটা আছে হইতেছে হলো ফটো ট্রানজিস্টর দিতে পারে। ঠিক আছে, ফটো ট্রানজিস্টর হচ্ছে লাইট ইন্টেন্সিটির উপর এই ট্রানজিস্টরের কারেন্টটা ভেরি করে। ঠিক আছে তো? এরপরে নেক্সট দেখো আছে আর একটা হচ্ছে অপটিক্যাল সেন্সর। ঠিক আছে, অপটিক্যাল সেন্সর আসলে আমরা লাইট পাস করি, একটা লাইট পাঠাই, এই লাইটটা রিসিভ হইতেছে কিনা এটা দেখি। লাইট রিসিভ হইতেছে কিনা এটা দেখে বুঝতে পারবো যে ভিতর দিয়ে কিছু পাস হইতেছে কিনা বা অপোজিট এন্ডে কিছু একটা আছে কিনা। তো অপটিক্যাল সেন্সর আসলে অনেক ধরনের হইতে পারে। এইখানে যে ভ্যারাইটিটা দেখাইতেছে প্রথম যে ছবিতে ডান দিকের যে ছবিটাতে যে ভ্যারাইটিটা দেখাইছি, এই ধরনের সেন্সর হইতেছে কি এক সাইডে থাকে একটা এলইডি আর এক সাইডে থাকে একটা ফটো ট্রানজিস্টর, মাঝখানে একটা গ্যাপ থাকে। এখন নর্মালি যদি দেখা যায় ভিতরে কোনো ব্যারিয়ার না থাকে তাহলে কি হবে, এই গ্যাপের মধ্যে দিয়ে লাইটটা পাস হইতেছে, ফটো ট্রানজিস্টরে লাইট রিসিভ করতেছে। তো বুঝলাম যে নাথিং ইজ হেয়ার। যখনই মাঝখানে ধরো সাপোজ এখানে একটা ব্যারিয়ার চলে আসলো, তাহলে এখানে যখন ব্যারিয়ার আসবে তখন কি হবে, লাইটটা পাস হবে না, কোনো ট্রানজিস্টর লাইট ডিটেক্ট না করলে তার হয়তো বা কারেন্ট আসবে না। তো কি হবে, সে এখন বুঝবে যে মাঝখানে একটা ব্যারিয়ার আছে। তো এই জিনিসটা ইউজ হয় কোন জায়গায়, এটা বলে হইতেছে এনকোডিং করতে। ধরো সাপোজ ইনজেট প্রিন্টার যদি জীবনে খুলে থাকে, ইনজেট প্রিন্টারের ভিতরে এগুলো থাকে, একটা দেখবা রিবনের মতো থাকে, এই রিবনের ভিতরে অনেক দাগ কাটা আছে। তো এই রিবনটা এটার ভিতর দিয়ে মুভ করে বা এই যে আইসো মানে কি বলে অপটিক্যাল সেন্সরটা তো রিবনের
সামনে দিয়ে মুভ করতে পারে। তো এটা দেখে আর কি, মোটর যেটা আছে মোটরটা এক্স্যাক্টলি কতটুকু মুভ করছে, ঠিক আছে, এইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আবার সেম কাজ, এই সেম সেন্সরটা আমরা হইতেছে রোবোটিক্সে ইউজ করি হুইল এনকোডার হিসেবে। চাকার সাথে দেখবা হয়তো বা তুমি যদি রোবোটিক্স এর কাজ করো, চাকার সাথে একটা এরকম, ঠিক আছে, ঠিক আছে, ধরো এরকম একটা প্লাস্টিকের টুকরা হয়তো বা দে, দেখবা যে এরকম, ঠিক আছে, গ্যাপ গ্যাপ থাকে। হুম? এই টুকরা গুলা দিয়ে কি করতে পারি আমরা, তোমার যে আমাদের যে রোবটের যে চাকাটা কতটুকু মুভ করছে, কয় ডিগ্রি এক্স্যাক্টলি মুভ করছে, এই অ্যাঙ্গেলটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এক্স্যাক্টলি কোন পজিশনে সে আছে, ফিডব্যাক নিতে পারি এই পজিশন সম্পর্কে। তো এগুলা কাজ হইতেছে আমরা, ঠিক আছে, এই অপটিক্যাল সেন্সর ইউজ করতে পারি। এটা গেলে হইতেছে কি হুইল এনকোডার ইউজ আছে, ঠিক আছে, এটা হইতেছে দুই সাইডে, মানে এক সাইডে এলইডি, অন্য সাইডে ফটো ট্রানজিস্টর বা ফটো ডায়োড থাকে, মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপের ভিতরে কোনো কিছু আসলে বুঝতে পারি যে এখানে হইতেছে আমার এই যে বেরিয়ার আসছে, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে মানে কি বলে, লাইট যদি ফুললি আসে, কারেন্ট বা ভোল্টেজ যদি পাই, তাহলে বুঝবো যে কি এখানে বেরিয়ার নাই। আবার এইখানে দেখো আর একটা সেন্সরের আইডিয়া দেখানো হয়েছে, এটা কি এলইডি আর হচ্ছে ট্রানজিস্টরটা এক সাইডেই আছে, এলইডি লাইট পাঠায়, ওইটা এখান থেকে সোজা গিয়ে, ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে আসে। যদি কোনো এখানে রিফ্লেক্টিভ সারফেস থাকে তাইলে কি লাইট আসবে, যদি সারফেস না থাকে তাহলে কি লাইট আসবে না। এখন তাইলে আমি বুঝতে পারতেছি যে এখানে যদি ফটো ট্রানজিস্টরে কারেন্ট পাস হয়, তাহলে আমি বুঝলাম কি সামনে কিছু একটা বেরিয়ার আছে। যদি না হয় তাহলে বুঝবো কি সামনে কোনো বেরিয়ার নাই। এই জিনিসটা ইউজ হয় কোন জায়গায়, লাইন ফলোয়িং রোবট যখন বানায়, লাইন ফলোয়িং রোবটে ব্ল্যাক লাইন না হোয়াইট লাইন, এটা বোঝার জন্য ইউজ করা হয়। যদি ব্ল্যাক থাকে তাইলে কি হয়, লাইটটা রিফ্লেক্ট হয় না, যদি হোয়াইট থাকে লাইটটা রিফ্লেক্ট হয়। এই রিফ্লেকশন বুঝে আমরা, ঠিক আছে, যে আমি কারেন্টলি কোন লাইনের উপর আছি এটা আইডেন্টিফাই করতে পারি। এরকম একটা সেন্সর না হয়ে অনেকগুলো সেন্সর একসাথে থাকলে এক্স্যাক্টলি ধরো ব্ল্যাক লাইনের ডাইনে আছি না বামে আছি এগুলো আইডেন্টিফাই করা যায়। এটা হচ্ছে আর কি মেইনলি আমাদের ইয়েতে ইউজ হয়, বেশি রোবোটিক্সে ইউজ হয় প্রচুর। ঠিক আছে, এছাড়া আরো ইউজ আছে, ধরো সাপোজ এখন হইলো সিলেটের জালালাবাদ দিয়ে সে হইতেছে আহ ডিজিটাল মিটার দিয়ে দিছে, প্রিপেড মিটার যেগুলো, ওটা দেখবো একটা কার্ড থাকে, কার্ডটা হইতেছে তুমি বিল দিয়ে সে যদি কার্ডটা হচ্ছে মিটারের সামনে রাখো, ঠিক আছে, সাথে সাথে সে বুঝে যে মিটারে কার্ড আসছে, সে ডাটা অটোমেটিক, ঠিক আছে, চেক করে। এটাকে আমরা বুঝি এটা সামনে এরকম একটা এই ফটো ট্রানজিস্টর বেসড একটা ইয়ে আছে, অপটিক্যাল সেন্সর আছে। তো যখন এই যে আমি ইয়েটা কাছাকাছি নিতেছি, ট্যাপ করতেছি, তখন হচ্ছে কি বুঝে যে লাইট মানে হঠাৎ করে রিফ্লেকশন হয়, তখন সে কি করে তার যে ইন্টারাপ্ট দিয়ে হচ্ছে নে, যে ইন্টারাপ্ট দিয়ে বুঝলো যে আচ্ছা পাইছি, সাথে সাথে সে একটা মানে ফাংশনে যায়, যে ফাংশনে গেছে অনলাইনে হচ্ছে চেক করে ফেলে যে টাকা কি ঢুকছে ওইটা। ঠিক আছে, তো এই দুইটা দেখো ইলেকট্রিক্যাল স্কেমেটিক আসলে সেম একদম। একটা এলইডি, এলইডি থেকে লাইট যায়, এদিকে একটা ফটো ট্রানজিস্টর। এগুলো হইতেছে কি সুইচিং পারপাসে বা সেন্সিং পারপাসে ইউজ হয়। আরেক ধরনের অপটিক্যাল সেন্সর আছে, এটা বলে হইতেছে অপ্টো আইসোলেটর বা অপ্টো কাপলার, ঠিক আছে। অপ্টো আইসোলেটর এবং অপ্টো কাপলার, এই জিনিসটা হইতেছে আমরা ইউজ করি নর্মালি হইতেছে, ধরো সাপোজ দুইটা, ধরো সার্কিটের দুইটা পার্ট আছে, একটা প্রাইমারি পার্ট সেকেন্ডারি পার্ট, আমরা ধরো দুইটারে আইসোলেট করে ফেলতে চাইতেছি ফিজিক্যালি, ঠিক আছে, তখন ওই অপ্টো আইসোলেটর যে হচ্ছে দুইটার মধ্যে সুইচিং করে। নর্মালি হয় কি, ধরো সাপোজ হাই ভোল্টেজে সুইচিং যখন করতে চাই, যদি নর্মাল ধরো রিলে দিয়া করতে চাই, তখন কি হবে, কারেন্টের ফিডব্যাক একটা, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে সেকেন্ডারি সাইড থেকে হয়তো প্রাইমারি সাইড একটা ফিডব্যাক চলে আসে, তো এখানে হলো ইলেকট্রিক্যাল শকে মানে হওয়ার চান্স থাকে, কারণ ভোল্টেজ জেনারেট হয়ে যায়। ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা আসলে অপ্টো কাপলার বা অপ্টো আইসোলেটর ইউজ করে থাকি। এরপরে দেখো নেক্সট আছে হলো ম্যাগনেটিক সেন্সর।
ঠিক আছে? তো ম্যাগনেটিক সেন্সরও আসলে দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার ম্যাগনেটিক ফিল্ড কতটুকু আছে এটা আইডেন্টিফাই করার জন্য, এগুলো সেন্সর হলো হল এফেক্ট সেন্সর। আর একটা হচ্ছে বলে এটা এলভিডিটি। এলভিডিটি হচ্ছে অনেকটা ইয়ার মতোই আসলে, ওই অপ্টো, ঠিক আছে, অপটিক্যাল সেন্সরের মতোই, জাস্ট কি এখানে হল এফেক্ট সেন্সরে একটা থাকে আর একটা ম্যাগনেটও থাকে ভিতরে। ওইটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে দিয়ে যদি কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যায় পাস করে, তখন হচ্ছে কি হল এফেক্ট সেন্সরে বুঝতে পারে যে কিছু একটা যাইতেছে, তো এভাবে ডিটেক্ট করতে পারে যে ম্যাগনেটিক কোনো ম্যাটেরিয়াল তার সামনে দিয়ে আছে কিনা, এই আর কি। তো ম্যাগনেটিক সেন্সরের মাধ্যমে এই দুইটাই, তোর হল এফেক্ট সেন্সর যদি ডাইরেক্টলি হয় তাহলে এক্স্যাক্টলি তোমার ম্যাগনেটিক ফিল্ড কতটুকু আছে এটা আইডেন্টিফাই করতে হেল্প করবে। আর যদি এলভিডিটি সেন্সর থাকে তাহলে তো এটার মাধ্যমে ডাইরেক্টলি তোমার হচ্ছে ডিজিটালি বা অ্যানালগ একটা ডাটা দিবে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে কি। এটা কিন্তু এক্স্যাক্টলি ম্যাগনেটিক ফিল্ড কত আছে এটা কাউন্ট করার দরকার নেই। তো দুইটা আর কি, দুইটা ডিফারেন্ট পারপাসে ইউজ হয়। এরপরে দেখো নেক্সট মেকানিক্যাল সুইচ। তো মেকানিক্যাল সুইচ আসলে বেসিক্যালি আমরা নর্মালি যে ল্যাবে যে সুইচ ইউজ করছি ওগুলো মেকানিক্যাল সুইচ, পুশ করলে কানেক্টিভিটি আসে। তো এখানে যে কনফিগারেশনটা দেওয়া আছে এটা হচ্ছে কি একটা পুল আপ কনফিগারেশন। পুল আপ কনফিগারেশনে কি হয়, ধরো সুইচটা যদি অফ থাকে তাহলে এখানে 5 ভোল্ট পাবে, যখন এই সুইচটা ক্লোজ করলাম সাথে সাথে কি হবে, এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেছে, তো 0 ভোল্ট আসবে। আবার যদি আমরা ল্যাবে হচ্ছে যেটা দেখাইছি সেটা হচ্ছে কনফিগারেশনটা কি ছিল, সেটা ছিল পুল ডাউন কনফিগারেশন। এই মাইক্রো প্রসেসর ছিল, সুইচ একটা, ঠিক আছে, পুশ বাটন সুইচ, এবং ভিসিসির সাথে কানেক্ট করছিলাম, আর রেজিস্ট্যান্স দিয়ে হচ্ছে গ্রাউন্ডের সাথে দিয়ে দিছিলাম। তো নর্মালি কি হবে, এটা 0 ভোল্ট থাকবে, যখন সুইচ ক্লোজ করব পুশ বাটন দিয়ে তখন কি হবে, 5 ভোল্টের সাথে কানেক্ট হয়ে যাবে, তো এখানে 5 ভোল্ট আসবে ইনপুটে। তো এখানে ইম্পর্টেন্ট হইলো বোঝা যে পুশ মানে পুল আপ পুল ডাউন কোনটা ইউজ করবো কোন সময়, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে। তো জেনারেলি রুল হইলো রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি দিতে পারবো তত ভালো, পাওয়ার লস কম হবে। তো বেশি বলতে এক্সট্রিমলি হাই রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে লাভ হয় না, তো নর্মালি হচ্ছে মানে রুল অফ থাম্ব বলতেছে যে আমরা 10 কিলো হোম রেজিস্ট্যান্স দিলেই, 10 বা 100 কিলো দিলেই মোর দেন এনাফ, সাফিসিয়েন্টলি কাজ করে। ঠিক আছে, আরেকটা জিনিস হইতেছে, নর্মালি ধরো সাপোজ তোমার কোডে কি লজিক ইমপ্লিমেন্ট করছো তার উপর ডিপেন্ড করবে যে পুল আপ কনফিগারেশন দিব না পুল ডাউন কনফিগারেশন দিব। এছাড়াও আরো কিছু, আরো মানে টেকনিক্যাল রিজন আছে পুল আপ পুল ডাউন দেওয়ার, এগুলো একটু ডিটেলস তোমাদের জানার দরকার নেই, বাট নর্মালি তোমাদের সেন্সে যদি চিন্তা করো যে কোডে কোন লজিক ইমপ্লিমেন্ট করছো তার উপর ডিপেন্ড হবে আসলে মেইনলি তোমাদের জন্য যে তুমি কি পুল আপ কনফিগারেশন দিবা সুইচের না পুল ডাউন কনফিগারেশন দিবা। তো ইউজুয়ালি লেভেলেই তো পুল ডাউন দিয়েছি, হয়তো বা তোমরা পুল ডাউন ইউজ করতে পারো। ধরো কোডটাই এইভাবে ডিজাইন করলা, দেখো পুল ডাউন হিসেবে চিন্তা করে নিলা যে সুইচ অন হইলে 5 ভোল্ট পাবো, সুইচ অফ থাকলে 0 ভোল্ট পাবো। এরপরে দেখো নেক্সট আছে কিছু মোটর, ঠিক আছে। মোটরের কাজ কি, কোনো রোটেশন বা মুভমেন্ট ক্রিয়েট করতে হইতেছে আমরা মোটরটা ইউজ করি, ঠিক আছে। তো মোটর দিয়ে আছে মানে এক ধরনের আবার স্পেশাল টাইপের আছে যেটা বলে লিনিয়ার অ্যাকচুয়েটর, এটা আসলে রোটেট করে না, লিনিয়ারলি মুভ করে, এখানে বেসিক্যালি মোটরের মতোই, বাট সুবিধা মুভ করাতে হেল্প করে, এটা বলে অনেকগুলো কয়েল থাকতে হবে। ওইটা আমরা আপাতত চিন্তা করতেছি না। বাট নর্মাল যে মোটর, মোটরের মধ্যে আবার অনেক ভেরিয়েশন আছে যেগুলো হচ্ছে তোমার রোটেশন করে এগুলোর মধ্যে। নর্মালি একদম সিম্পল মোটর যেটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডিসি মোটর, মানে ভোল্টেজ দিবা, ইট উইল স্টার্ট টু রোটেট। যখন হইতেছে আমরা কি করবো, ভোল্টেজ ভেরি করব, যদি ভোল্টেজ বেশি দেই তাহলে স্পিড বেশি হবে, ভোল্টেজ কম দিলে স্পিড কম হবে। এখন ভোল্টেজ বেশি দিতে দেখো বললাম যে না 5 ভোল্ট দিলে স্পিড বাড়ছে, 6 ভোল্ট দিলে আরো বাড়ছে, দিয়ে দিই 50 ভোল্ট, তাইলে আবার হবে না। যে কোনো মোটরের একটা রেটেড ভোল্টেজ আছে, এর বেশি যদি দাও তাহলে ও মোটরের কয়েলটা জ্বলে যাবে, ঠিক আছে। তো ওই আর কি যে ম্যাক্সিমাম রেটেড ভোল্টেজের ভিতরে যে কোনো ভোল্টেজ আপ ডাউন করে আমরা কি করতে পারবো, তার স্পিডটা বেরি করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হইতেছে যে তার স্পিডটা তার ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় না, লিনিয়ারলি রিলেটেড, মানে রিলেটেড না তারা। এজ এ রেজাল্ট তুমি এক্সাক্ট স্পিড কত এটা তুমি গেস করতে কষ্ট হবে, ঠিক আছে।
এটা একটু প্রবলেমেটিক একটা বিষয়, ওটা হয়তো টিউনিং করা লাগে যদি ডিসি মোটর ইউজ করি আমরা। হোয়ারেস আমরা এই জিনিসটা মোর, ঠিক আছে, অ্যাকুরেটলি কন্ট্রোল করতে পারি হইতেছে স্টেপার মোটরে। স্টেপার মোটরের ডিটেইলস কিন্তু আমরা অলরেডি লেকচার 11-এ পড়ছি, ঠিক আছে। এরপরে নেক্সট আরেক ধরনের মোটর আছে, এটা হলো বিএলডিসি বা ব্রাশলেস ডিসি মোটর বলে। নর্মাল ডিসি মোটরে তোমরা হয়তো বা এইচএসসি ফিজিক্সে যখন পড়ছো যে ডিসি মোটরে কি থাকে, দুই সাইড দিয়ে দুইটা ব্রাশ থাকে যেগুলো হইতেছে কয়েলের সাথে মানে পুশ দিয়ে কানেক্ট করে, ঠিক আছে। তো পুশ দিয়ে থাকার কারণে কি হয়, এটা মুভ যখন করে তার মাঝখানে একটা ফ্রিকশন থাকে। এই ফ্রিকশনের কারণে কি খুব বেশি স্পিডে চিপ করা সম্ভব না, যত বেশি ফ্রিকশন তত হচ্ছে গরম হয়ে যায় খুব বেশি, ঠিক আছে, বেশি স্পিডে যাইতে পারে। এইটা অ্যাভয়েড করার জন্য ব্রাশ ছাড়া একটা ডিজাইন আছে, এটাকে বলে বিএলডিসি বা ব্রাশলেস ডিসি মতো। নাকি কোনো ব্রাশ ইউজ করে না, ব্রাশ ইউজ করে না যেহেতু ফ্রিকশন অনেক কম হয়, অনেক হাই স্পিডে চেক করা সম্ভব। তো এই বিএলডিসি মোটর যেগুলা, এগুলাতে অ্যাডভান্টেজ হলো গিয়ে কি অনেক হাই স্পিড যাওয়া সম্ভব, ডিসঅ্যাডভান্টেজ দাম অনেক বেশি। এর থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এটা কন্ট্রোল করা অনেক টাফ। তুমি ডাইরেক্টলি ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্ট করবে না। এটা আলাদা হচ্ছে, ঠিক আছে, সার্কিট পাওয়া যায় না, ধরো বোর্ডের মতো পাওয়া যায়, ইএসসি করে, ঠিক আছে, ইএসসি বোর্ডের মাধ্যমে হইতেছে রান করাইতে হয়। প্লাস যেহেতু কারেন্ট কনজাম্পশন অনেক হাই, নর্মাল ব্যাটারি দিয়ে রান করবে না, লিথিয়াম পলিমার বা অ্যাটলিস্ট লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটার আবার সুবিধা কি, এক্সট্রিমলি হাই স্পিড যেহেতু ইউজ করতে পারে, ইউজ কোন জায়গায় হয় যেখানে স্পিড বেশি লাগে। যেমন ধরো তোমার ধরো ড্রোন বানাইতাম, ড্রোন মুভ করতে হলে অনেক হাই স্পিডে মুভ করা লাগে তার প্রপেলারটা, তখন হইতেছে কি আমরা এই ব্রাশলেস ডিসি মোটর ইউজ করে থাকি, ঠিক আছে। আর এরপরে আরেক ধরনের মোটর আছে, সেটা হলো সার্ভো মোটর। সার্ভো মোটর হইতেছে কি, স্পেসিফিক কোন অ্যাঙ্গেলে রাখতে হইতেছে ওই অ্যাঙ্গেলে বলে দিলে তারে যে এই অ্যাঙ্গেলে যাও, সে ওই অ্যাঙ্গেলে চলে যায়। ওই অ্যাঙ্গেলে আসলে কেমনে যায়, এটা হইতেছে তুমি একটা পিডাব্লিউএম সিগন্যাল দেওয়া লাগে তারে, পিডাব্লিউএম সিগন্যালের উপর ডিপেন্ড করে সে হইতেছে বুঝে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি মুভ করতে হবে, সে এত ডিগ্রি অ্যাঙ্গেলে তখন মুভ করা শুরু করে দিয়ে আর কি, ঠিক আছে। এই হইতেছে আমাদের মোটরের আইডিয়া। নেক্সট আসি হইতেছে আমাদের বিভিন্ন কমিউনিকেশন ইন্টারফেস, ঠিক আছে। কমিউনিকেশন ইন্টারফেস মানে কি, বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কমিউনিকেশন প্রোটোকলের অভাব নেই, ঠিক আছে। তুমি ধরো মন চাইছে যে তুমি নতুন একটা কমিউনিকেশন প্রোটোকল বানাইতে বানাইতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ইটস আপ টু দি ম্যানুফ্যাকচারার তার কি প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। ধরো অনেক সময় স্পেসিফিক পারপাসে সার্ভ করার জন্য হয়তো আমরা অনেক সিম্পল কমিউনিকেশন প্রোটোকল ইউজ করতে পারি, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে না, একটু কমপ্লিকেটেড প্রোটোকল ইউজ করি। আবার অনেক সময় দেখা যায় যে যে এই কমপ্লিকেটেড প্রোটোকল আমি নিজে না বানাইয়া, ঠিক আছে, দেখা যায় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু প্রোটোকল আছে ওই প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো মানে এটা আসলে ডিপেন্ডস অন ডিজাইন করার সময়, আমরা যখন মানে একটা ফুল সিস্টেম ডিজাইন করি, সিস্টেম ডিজাইন করার সময় হয়তো বা আমাদের কনস্ট্রেন্ট বুঝে হইতেছে কমিউনিকেশন প্রোটোকলটা ইউজ করা লাগবে। এখন কনস্ট্রেন্ট অনেক সময় থাকবে, যেমন একটা সেন্সর ইউজ করছো, তার ফিক্সড একটা কমিউনিকেশন প্রোটোকল আছে, তাহলে তুমি ওই প্রোটোকল ইউজ করতেই হবে, এটা কোনো উপায় নেই। আবার কোনো কোনো সেন্সর আছে যে সে মাল্টিপল প্রোটোকলে কাজ করে, ঠিক আছে, তো তুমি তোমার পছন্দ মতো প্রোটোকল ইউজ করতে পারো, ঠিক আছে। তো যত কমিউনিকেশন প্রোটোকল আছে এর মধ্যে সবচেয়ে কমন স্পেসিফিক্যালি এমবেডেড সিস্টেমের কাজের জন্য যে সেন্সর গুলাতে ইউজ হয়, এর মধ্যে একটা আছে ইউসার্ট। ইউসার্ট হলো নর্মাল সিরিয়াল কমিউনিকেশন বলে এটা, ইউনিভার্সাল সিনক্রোনাস এসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার, এর মাধ্যমে কমিউনিকেশন হয়। তো এখানে কি একটা ট্রান্সমিটার একটা রিসিভার থাকে, দুইটা ধরো, ঠিক আছে, নোড আছে, একটা ট্রান্সমিট করবে একটা রিসিভ করবে, তো তার আরএক্স টিএক্স পিন গুলা ইনভার্টলি কানেক্ট করতে হয়। একজনের রিসিভার হবে আরেকজনের ট্রান্সমিটার, প্রথম জনের ট্রান্সমিটার হয়ে যাবে সেকেন্ড জনের রিসিভার, পরে একটা মনে ডায়াগ্রাম থাকার কথা। এরপরে আরেকটা প্রোটোকল আছে স্পাই, এসপিআই, সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস। এরপর আরেকটা আছে আইআইসি, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট, অথবা এটাকে অনেক সময় I2C বা I2C নামেও ডাকে, ঠিক আছে। তো আমরা দেখি ইউসার্ট বা ইউআর্ট, ঠিক আছে। ইউসার্টে কিন্তু মানে অ্যাসিনক্রোনাসও করতে পারে, সিনক্রোনাসও করতে পারে, আর ইউআর্ট শুধু অ্যাসিনক্রোনাস করে। তো ধরো ইউআর্ট এর ক্ষেত্রে কি দুইটা পিন থাকবে, ইউআর্ট বা ইউসার দুইটার ক্ষেত্রে দুইটা পিন থাকবে, রিসিভার আর ট্রান্সমিটার। ধরো এখানে দুইটা স্পেসিফিক দিছে,
মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে আমাদের প্রাইমারি ধরতেছি, বা এটাকে বলে মাস্টার, ঠিক আছে। আর এখানে যে C8051 এটা হলো গিয়ে ধরো স্লেভ, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আসলে মাস্টার স্লেভ এখানে আলাদা করারও কোনো দরকার নাই আসলে, ঠিক আছে, কারণ দুইটাই সেম কাজ করবে। তো এখানে দেখো মাইক্রোকন্ট্রোলারের ট্রান্সমিটারটা আমার C8051 এর রিসিভারের সাথে কানেক্টেড আছে, আর মাইক্রোকন্ট্রোলারের রিসিভারটা C8051 এর ট্রান্সমিটারের সাথে, ট্রান্সমিট পিনের সাথে কানেক্টেড আছে এরকম, ঠিক আছে। ক্রস কানেকশন থাকে, এটার মাধ্যমে হইতেছে কি আমরা কমিউনিকেশন করি। তো আরডিনো যে আমরা ইউজ করে থাকি করছি ল্যাবে, আরডিনোতে বেসিক্যালি কি এই ধরো ওই যে কম্পিউটারের সাথে যে কমিউনিকেশন করে, ঠিক আছে, ওইটা হইতেছে ইউআরট কমিউনিকেশন, RxTx পিন দেখবে ইউজ করে। দেখবা তুমি সিরিয়াল মনিটর যখন অন করবা, আরডিনোর এখানে RxTx দুটা লাইট আছে, এই লাইট গুলা ব্লিঙ্ক করতে থাকে কন্টিনিউয়াসলি, ব্লিঙ্ক করে যখন কমিউনিকেশন হয় এই লাইট গুলা ব্লিঙ্ক করে আর কি। তো বুঝার সুবিধার্থে দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখানে দেখো ইউআরট মোডে যখন কাজ করবো, অ্যাসিনক্রোনাস মোডে কাজ করবো, তাদের মাঝখানে কি কমন কোনো ক্লক হওয়ার দরকার নাই, ঠিক আছে, কারণ অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন হচ্ছে। বাট যদি আমি চাই যে সিনক্রোনাস কমিউনিকেশন করবো ইউসার্টের মাধ্যমে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, তার ট্রান্সমিট রিসিভ তো কানেকশন আছেই, TX-RX এর কানেকশনের সাথে আবার ক্লক, কমন একটা ক্লক থাকতে হবে। এবং তখন কি হবে, তোমার মাস্টার স্লেভের হিসাব নিকাশ থাকবে, কারণ ক্লকটা যে জেনারেট করবে জেনারেলি তারে আমরা ধরবো থেকে মাস্টার, ঠিক আছে। আর অন্য ডিভাইস যেটা থাকবে এটা হচ্ছে কি স্লেভ, ঠিক আছে। তো ক্লক ছাড়া আর বাকি সব কানেকশন কিন্তু এক্স্যাক্টলি সেম আগের মতো। এখন খেয়াল করো, ইউআর্ট বলো আর ইউসার্ট বলো, আমরা যখন সিরিয়াল কমিউনিকেশন করতেছি, এই সিরিয়াল কমিউনিকেশনে কি মানে জাস্ট দুইটা নোডের মাঝখানে কমিউনিকেশন হয়, ঠিক আছে। এর থেকে বেশি নোড আমি কিন্তু কানেক্ট করতে পারবো না, কারণ রইলো গিয়া যে রিসিভ ট্রান্সমিট যে পাঠাই, এগুলা কিন্তু কোনো আমরা এনক্রিপশন তো নাই, তোমার আলাদা ভাবে অ্যাড্রেসিং ও করতেছি না, এটা জাস্ট কি, ঠিক আছে, ওপেনলি হচ্ছে ডাটা পাঠাইতেছে। তো মাল্টিপল ডিভাইস কানেক্ট করলে কি হবে, একজন আরেকজন একটা দেখতে, এটা একটা প্রবলেম। আর ইউজুয়ালি অনেক সময় কানেকশন ঠিক মতো পায়ও না, উল্টা পাল্টা করে, ঠিক আছে, এটা একটা প্রবলেম আছে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা হইতেছে, ঠিক আছে, আরো বেটার প্রোটোকল যেগুলো আছে এগুলো ইউজ করে থাকি, SPI বা IIC ইউজ করে থাকি। তো SPI হচ্ছে কি সেম জিনিসই, দেখো এখানে পিন গুলো একটু নাম ডিফারেন্ট, ঠিক আছে। যেমন ধরো একটা আছে হলো SCLK হলো সিরিয়াল ক্লক, এসডিও হলো সিরিয়াল ডাটা আউট, SDI মানে সিরিয়াল ডাটা ইন। তো এখানে দেখো এসডিও মাস্টারের এসডিও স্লিভের SDI এর সাথে কানেক্টেড হবে, মাস্টারের SDI স্লিভের SDO এর সাথে কানেক্ট, ট্রান্সমিট রিসিভ, SDO ইজ ইকুইভ্যালেন্ট টু ট্রান্সমিট, SDI ইজ ইকুইভ্যালেন্ট টু রিসিভ। এছাড়া ক্লক আছে, SCLK কমন থাকবে, আর একটা পিন থাকে সেটা হচ্ছে হলো SS, ঠিক আছে, SS পিনটাও ইউজ করা লাগে। SS বেসিক্যালি হলো গিয়ে তোমার, ঠিক আছে, যে ডিভাইস সিলেকশনের জন্য স্লেভ সিলেক্ট অপশন, ঠিক আছে। এটা স্লেভ সিলেক্ট অপশন তাহলে নাম থেকে বোঝাই গেছে যে মাল্টিপল স্লেভ থাকার অপরচুনিটি থাকতে পারে, ঠিক আছে। তো এইটার কমিউনিকেশন যদি মাল্টিপল স্লেভের সাথে করতেছো, অনেকটা স্ট্রাকচারটা এরকম হবে, SCLK SISO। তো এটা দেখো মিসো মসি নামে অনেক সময় বলে, SD না, কোনো কোনো সময় দেখবো কোনো কোনো আইসিতে SDO SDI লেখা আছে, কোনো কোনো আইসিতে দেখবো, মানে আইসি বলতে সেন্সরে আর কি, ঠিক আছে, কোনো কোনো সেন্সরে মিসো মসি লেখা আছে, ঠিক আছে। ডিফারেন্টটা কিটা, ঠিক আছে, SDO আর হইলো মসি সেম, SDI আর মিসো সেম, ঠিক আছে। বাট এটা হলো মেইনলি তোমার মাস্টারের ক্ষেত্রে চিন্তা ভাবনা করো। এখানে দেখো ডিফারেন্সটা, আমরা SDI SDO যখন আছে কিন্তু SDO SDI এর সাথে কানেক্টেড, SDI SDO এর সাথে কানেক্ট, এখানে কি সিরিয়াল ডাটা ইন সিরিয়াল ডাটা আউট এই নামে পরিচিত, এর জন্য এরকম উল্টা পাল্টা, ঠিক আছে। আবার যখন হলো মিসোমসি যখন নাম আসে, এই নামটা আসছে কি মিসো মিনস মাস্টার ইন স্লেভ আউট, ঠিক আছে, মসি মিনস মাস্টার আউট সিরিয়াল, সরি স্লেভ ইন, এর জন্য দেখো মাস্টার আউট সিরিয়াল ইন, সরি স্লেভ ইন
দুইটাই কানেক্টেড আছে, তার মানে কি এখানে মাস্টার থেকে আউট হবে, মানে এটা মাস্টারের টিএক্স পিন আর স্লেভের আরএক্স পিন। মিশোর ক্ষেত্রে মাস্টারের এটা আরএক্স পিন, স্লেভের এটা টিএক্স পিন ট্রান্সমিট করতেছে। তাহলে দেখো এসসিএল কে, মিশো, মসি, এই তিনটা সবগুলা স্লেভের সাথে কমন কানেকশন। ঠিক আছে, সবগুলা স্লেভের সাথে কমন কানেকশন, খালি ডিফারেন্স কি মাস্টারে হচ্ছে এসএস স্লেভ সিলেক্ট পিন মাল্টিপল লাগবে, যতটা স্লেভ ইউজ করবা এতটা স্লেভ সিলেক্ট পিন লাগবে। এখন তাহলে দেখো বেসিক্যালি কি হইতেছে, ধরো তোমার SS1 এ 0 দিলাম, SS2 আর SS3 1 রাখলাম, তাহলে কি হবে, স্লেভ 1 এর সাথে সে কমিউনিকেশন করবে। যদি SS1 এ 1 রাখলাম, SS3 তে 1 রাখলাম আর SS2 তে 0 দিলাম, তখন কি হবে, স্লেভ 2 এর সাথে কমিউনিকেশন করবে। এইভাবে হচ্ছে কি স্পাই হচ্ছে মাল্টিপল স্লেভ রাখতে পারবো এবং তাদেরকে স্পেসিফিক স্লেভ সিলেক্ট পিনের মাধ্যমে হইতেছে অ্যাড্রেস করতে পারবো যে কোন স্লেভের সাথে আমি কমিউনিকেশন করতে চাই। তাহলে এইখানে সুবিধা হইতেছে কি ক্রস টকিংটা হবে না, যেটা কিনা ধরো তোমার নর্মাল, ঠিক আছে, ইউআরটি এর মধ্যে এই ক্রস টকিং মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে গেলে এই ক্রস টকিং হওয়ার এক্সট্রিমলি হাই চান্স থাকে। Yes, এরপরে দেখো নেক্সট আছে হইলো I2C বা আইআইসি, ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, এখানে হইতেছে কি, এখানে হচ্ছে মাল্টিপল মাস্টার, মাল্টিপল স্লেভ ইউজ করা যায়। এর থেকে বড় কথা হইতেছে কি মাল্টিপল মাস্টার ইউজ করা যায়। তোমার এসপিআই কমিউনিকেশনে মাস্টার শুড বি অনলি ওয়ান, ঠিক আছে, কিন্তু আইআইসি তে মাস্টার ইচ্ছা মতো দিতে পারে। তোমার ধরো 10টা ডিভাইস কানেক্টেড আছে, এক এক সময় একটা মাস্টার দিতে পারে, এরকম সুযোগ আছে। তো তার হইতেছে পিন হইতেছে দুইটা পিনের মাধ্যমে কানেক্টেড হয়, একটা হইতেছে এসডিএ আর একটা হইতেছে এসসিএল। এসসিএল হইতেছে ক্লক, এসডিএ হইতেছে ডাটা। ডাটা ট্রান্সফারের জন্য এসডিএ ইউজ করি, আর কমন ক্লকের জন্য এসসিএল ইউজ করা হয়। এখানে হইতেছে এসডিএ পিনের মাধ্যমে হইতেছে অ্যাড্রেসিং করতে হতো। এই I2C যারা সাপোর্ট করে, যে আইসি বা সেন্সর গুলা, তাদের নিজস্ব একটা অ্যাড্রেস থাকে, এটা ধরো হেক্সাডেসিমাল একটা অ্যাড্রেস দেয়া দেয় তাদের ডাটা শিটে। মাস্টার থেকে যখন স্পেসিফিক স্লেভের সাথে হচ্ছে কমিউনিকেট করতে চাও, তখন ওই অ্যাড্রেসটা আস্ক করতে হবে। ঠিক আছে, ওই অ্যাড্রেস দিলে ওই অ্যাড্রেসে যে স্লেভ আছে ওই স্লেভের সাথে শুধু কমিউনিকেশন হয় আর কি। তো এগুলো হইতেছে হয়তো বা ল্যাবে সময় থাকলে ইনশাল্লাহ ল্যাবে একটু আর একটু ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি ল্যাবে হয়তো মনে নাও থাকতে পারে, যখন হইতেছে আমরা I2C ইউজ করি, তার সাথে হইতেছে দুইটা মানে এসসিএল এবং এসডিএ পিনে রেজিস্টার ইউজ করা লাগে, ঠিক আছে। এবং এটা নর্মালি একটা স্লেভ একটা মাস্টার থাকলে না দিলেও হয় রেজিস্ট্যান্স, কিন্তু মাল্টিপল স্লেভ যখন হয়ে যাবে, তখন হইতেছে কি রেজিস্ট্যান্স যদি না দিই, কমিউনিকেশন ঠিক মতো হয় না। কারণ হয় কি যে দেখা যায় যে তাদের এই যে বাসের মাধ্যমে যে পাওয়ার ট্রান্সফার বেশি হয়ে যায়, কারেন্টের লিমিট ক্রস করে ফেললে মাস্টার উল্টা উল্টা বিহেভিয়ার শুরু করে দিতে পারে। ঠিক আছে? এই কারণে হচ্ছে তার এখানে হচ্ছে রেজিস্ট্যান্স দিতে হয়। কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসলে ধরো এক্স্যাক্টলি কত হবে এটার ক্যালকুলেশন আছে বিস্তর। ঠিক আছে, তো তোমাদের হয়তো বা এত ক্যালকুলেশনে না হয়ে ধরো কোনো কারণে যদি দেখা যায় I2C কাজ না করতেছে, দেখা যাবে অ্যারাউন্ড 1K 10K, 1K বা 10K রেজিস্ট্যান্স দিলে তোমাদের জন্য দেখবা হইতেছে মোস্ট অফ দি কেসেসে কাজ করে। আর এক্সাক্ট কত রেজিস্ট্যান্স দেওয়া লাগে এটার একটা ক্যালকুলেশন আছে, কয়টা স্লেভ দিতেছো, স্লেভ গুলোর কারেন্ট কনজাম্পশন কিরকম, ওইগুলোর উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করা লাগে আর কি। তো এখানে দেখো যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা হলো সিঙ্গেল মাস্টার মাল্টি স্লেভের জন্য, সিমিলারলি মাল্টি মাস্টার মাল্টি স্লেভের জন্য, ঠিক আছে, কনফিগারেশন হচ্ছে এটা, ঠিক আছে। এইগুলো হইতেছে কি আমাদের ডিফারেন্ট পেরিফেরালস গুলার আইডিয়া। পেরিফেরালস বিভিন্ন সেন্সর দেখলাম, মোটর দেখলাম, সুইচ দেখলাম, এছাড়া হইতেছে বিভিন্ন কমন তিনটা কমিউনিকেশন প্রোটোকলের জাস্ট বেসিক আইডিয়া দেখছি, ডিটেলস আমরা এখন আর যাইতেছি না, কারণ এগুলো আসলে কমিউনিকেশনের প্রোটোকল, তোমরা অলরেডি কমিউনিকেশন করছো, অনেক কিছু পড়ছো, এখানে এগুলো একটু বেশি ডিসকাস করেও লাভ নেই। ঠিক আছে, আর প্রয়োজন হলে লেবে আমি আরো ডিসকাশনে যাবো, ঠিক আছে। এখন আমরা হলো লাস্ট একটা এক্সাম্পল দেখি। আমরা প্রথম দিকে লেকচার 12 প্রথমে আমরা দেখছিলাম কি যে ডিজাইন প্রসেস নিয়ে কথা বলছিলাম না, তো এরকম আমরা আরেকটা ডিজাইন এক্সাম্পল দেখার চেষ্টা করি।
সেটা হইতেছে কি, আমার এক্সাম্পলটা হইতেছে একটা অটোমেটিক টেম্পারেচার ডিপেন্ডেন্ট ডিসি ফ্যান স্পিড। মানে ঘরের ফ্যান একটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ফ্যানের স্পিড বাড়বে বা কমবে। ঠিক আছে, তো আমার রিকোয়ারমেন্ট ফর্ম তৈরি করতে হবে। প্রথমে প্রথমে রিকোয়ারমেন্ট ফর্মে প্রজেক্টের নাম দিতে হবে। তো প্রজেক্টের নাম দিলাম অটোমেটিক টেম্পারেচার ডিপেন্ডেন্ট ডিসি ফ্যান স্পিড কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, মোটামুটি ডেসক্রিপটিভ একটা নাম দিলাম। পারপাস কি? পারপাস হইলো যে এমন একটা সিস্টেম ডিজাইন করব যে সিস্টেমে যে ডিসি ফ্যানের স্পিডটা ভেরি করবে ডিপেন্ডিং অন দি এম্বিয়েন্ট টেম্পারেচার। টেম্পারেচার যদি বেশি হয় স্পিড কি হবে? বেশি হবে। টেম্পারেচার যদি কম হয় স্পিড কি হবে? কম হবে। তাহলে আমার পারপাসটা ইংলিশে লিখে থাকবে। Design a system that will vary the speed of a DC motor based on the ambient temperature. If the temperature is higher, the speed of the fan will be high. If the temperature is low, the speed of the fan will be lower. ঠিক আছে, এরপরে নেক্সট ইনপুট আউটপুট কি লাগবে? ইনপুট পাওয়ার বাটন একটা লাগবে। আর সব অটোমেটিক জিনিসই তো করতে শিখেছি, তাহলে কি আমার কোনো ইনপুট বাটন দরকার নেই। সেন্সর লাগবে, কি টেম্পারেচার সেন্সর লাগবে একটা। আউটপুট কি লাগবে? মোটর লাগবে, এলইডি লাগবে। এলইডি দিয়ে হয়তো আমি পাওয়ার অন আছে কিনা বুঝাতে হেল্প করবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট ফাংশন কি বলতে হবে। ফাংশন কি? টেম্পারেচার রিড করবে, মোটরের স্পিড কন্ট্রোল করবে। তাহলে লিখতেছি যে রিড টেম্পারেচার কন্ট্রোল দি স্পিড অফ দি মোটর। আর পারফরমেন্স কি হবে? পারফরমেন্স বলছিলাম যে আমরা যে স্পিড এগুলো বলি নর্মালি, তো বলবো যে কন্ট্রোল শুড বি ভেরি ফাস্ট। এখন ধরো টেম্পারেচার হঠাৎ করে বাড়ছে, ফ্যান স্পিড বাড়তে 10 মিনিট সময় লাগলো তুলতে না, তো ইট শুড বি ভেরি ফাস্ট। ঠিক আছে, এরপরে ম্যানুফ্যাকচারিং কস্ট কি অ্যারাউন্ড 1000 টাকা বললাম। ঠিক আছে, এরপরে পাওয়ার কনজাম্পশন তো হলো মোটরের পাওয়ার কনজাম্পশন তো বেরি করতে পারে, বাট অ্যাটলিস্ট আমার কন্ট্রোল সার্কিটের পাওয়ার কনজাম্পশন তোমার ম্যাক্সিমাম 100 মিলিওয়াট বললাম। তো এটা আমি ধর রিকোয়ারমেন্টে লিখে ফেললাম। এরপরে ফিজিক্যাল সাইজ ওয়েট, এটা তো কি হবে? কন্ট্রোলারটা বেশি বড় হইলে তো ইউজ করতে পারতাম না ফ্যানের সাথে। তো ইট শুড বি লাইক smaller than 5 centimeter by 5 centimeter and must be less than 200 গ্রাম। এরকম লিখলাম রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট লেখার পরে ঠিক আছে আমরা নেক্সট কি করতে হবে? স্পেসিফিকেশন তৈরি করতে হবে। তো এখানে দেখো আমরা সিস্টেম আসলে এত বেশি কমপ্লিকেটেড না। এরকম যখন হইলো গিয়ে সিম্পল সিস্টেম আসে, ঠিক আছে, সিম্পল প্রজেক্টের ক্ষেত্রে হয়তো বা স্পেসিফিকেশন তৈরি করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। বাট যদি স্পেসিফিক এটার জন্য স্পেসিফিকেশন তৈরি করতে হয়, টেম্পারেচার সেন্সর এক্স্যাক্টলি কোনটা ইউজ করবো এটা মেনশন করতে হবে। মোটর কোনটা ইউজ করবো এটা মেনশন করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার যদি ইউজ করি, মাইক্রো কন্ট্রোলার কোনটা ইউজ করবো এটা মেনশন করতে হবে। ঠিক আছে, তো এখানে ধরো আমরা রিকোয়ারমেন্টটাই হচ্ছে আমরা স্পেসিফিকেশন হিসেবে ইউজ করতে পারি। এরপর নেক্সট কাজ কি? আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে হচ্ছে মানে আমরা সিস্টেম আর্কিটেকচারটা দেখাবো। তো এখানে সিস্টেম আর্কিটেকচার দেখো ভেরি সিম্পল। কন্ট্রোলার একটা থাকবো, এটা টেম্পারেচার সেন্সর দিয়ে হচ্ছে রিড করবে, রিড করে মোটরে আউটপুট দিবে। ঠিক আছে, এবং এটার সাথে ব্লক ডায়াগ্রাম হচ্ছে আমরা নর্মালি কম্পোনেন্ট কি কি লাগবে এগুলো লিস্ট আউট করে নিব। কম্পোনেন্ট কি লাগবে? একটা মাইক্রো কন্ট্রোলার লাগবে, কন্ট্রোলারের জন্য টেম্পারেচার সেন্সর লাগবে, মোটর কন্ট্রোলার লাগবে, মোটর লাগবে, এলইডি লাগবে, বাটন লাগবে। ঠিক আছে, এই ব্লক ডায়াগ্রামের পরে হইতেছে কি, যদি আমাদের সফটওয়্যার ভিজিবল সফটওয়্যার থাকতো তাহলে কি সফটওয়্যার আর্কিটেকচার ডায়াগ্রাম ড্র করতে। বাট আমার তো এখানে ভিজিবল সফটওয়্যার নাই, তো আমরা সফটওয়্যার আর্কিটেকচার ডায়াগ্রাম দরকার নেই। ঠিক আছে, নেক্সট হলো হার্ডওয়্যার আর্কিটেকচার দিতে হবে। তাহলে হার্ডওয়্যার আর্কিটেকচারে কি আছে? আমার মাইক্রো কন্ট্রোলার থাকবে, মাইক্রো কন্ট্রোলারের সাথে টেম্পারেচার সেন্সর ইনপুট হিসেবে আছে, বাটন ইনপুট হিসেবে আছে, এলইডি আউটপুট হিসেবে আছে, মোটর কন্ট্রোলার আউটপুট হিসেবে আছে, এবং মোটর কন্ট্রোলারের মাধ্যমে মোটরের স্পিডটা বের হবে। তো এইগুলা যে ডায়াগ্রাম ড্র করবো এখানে অবশ্যই আমাদের এরোগুলার সেন্সিটিভলি দিতে হবে যে ইনপুট কোনটা আউটপুট কোনটা, এটা যাতে বোঝা যায়। মাইক্রো কন্ট্রোলারের দিকে এরো থাকা মানে হচ্ছে এটা ইনপুট, মাইক্রো কন্ট্রোলার থেকে আউটওয়ার্ড এরো থাকা মানে হচ্ছে এটা আউটপুট হিসেবে কাজ করতেছে। এরপরে নেক্সট কি, আমরা জেনারেল হার্ডওয়্যার আর্কিটেকচার তৈরি করার পরে এক্সাক্ট ঠিক আছে কম্পোনেন্ট কি কি ইউজ করতেছে এগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো হার্ডওয়্যার কম্পোনেন্ট কি কি লাগবে? মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা 18 মেগা 8 ইউজ করবো। সাপোজ টেম্পারেচার সেন্সরিং এর জন্য হচ্ছে LM35 ইউজ করব। মোটর কন্ট্রোলারের জন্য L298 ইউজ করব। মোটর হলো 12 ভোল্ট ডিসি মোটর ইউজ করব। এলইডি হচ্ছে 3 মিলিমিটার রেড এলইডি ইউজ করব। এই যে আমি কম্পোনেন্ট গুলা লিখে ফেললাম, এই কম্পোনেন্ট লেখার পরে কি আমরা
আমার কস্ট কত আসবে এটা কিন্তু একটা আইডিয়া নিয়ে নিতে পারবো। এটা বলিতেছে বিল অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে, বম, ঠিক আছে, বিল অফ মেটেরিয়াল। মেটেরিয়াল যদি আমি কম্পোনেন্ট ফাইনালাইজ না করি বিল অফ মেটেরিয়াল তৈরি করতে পারবো না। এই বিল অফ মেটেরিয়ালের সাথে যদি সফটওয়্যার লাইসেন্স নেওয়া লাগতো, বড় প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময় সফটওয়্যার লাইসেন্স নেওয়া লাগে, এই লাইসেন্সের কষ্ট কিন্তু চলে আসবে। যেমন ধরো সাপোজ মোবাইল যেগুলো আছে, ঠিক আছে, মোবাইলে কিন্তু বিভিন্ন প্যাটেন্ট লাইসেন্স করা লাগে। তো প্রতিটা মোবাইল বিক্রি করতে হলে তার স্পেসিফিক একটা টাকা দিতে হবে, ওটাও কিন্তু তার বিল অফ মেটেরিয়াল কস্টে ইনক্লুড হবে। এরপরে নেক্সট কাজ কি হলো, আমরা ফুল সিস্টেমটা ইন্টিগ্রেট করবো। তো এখানে ধরো সিস্টেম ভেরি স্মল, আমরা চাইলে দুইটা টুকরা করে কাজ করতে পারি। একটা হলো টেম্পারেচার রিডিং করা, আলাদা কাজ নিলাম, একটা মোটর কন্ট্রোল করা পিডব্লিউএম দিয়ে আলাদা কাজ নিলাম। এরপরে কি একসাথে দুইটা ইন্টিগ্রেট করে, তো এটা হলো ছোট একটা প্রজেক্ট, সিম্পল প্রজেক্টের জন্য। কিন্তু বড় প্রজেক্টের জন্য এগুলো আর একটু ইনডেপথ যাওয়া লাগে, এই আর কি ডিফারেন্স, তার কিছু না। এই হচ্ছে আমাদের লেকচার 12।